আজকে আমি তোমাদের এই ভিডিওতে ক্লাস 9-এর ফিজিক্যাল সায়েন্স পার্ট 2 মডেল অ্যাক্টিভিটি টাস্কের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, সবার আগে যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটাকে স্কিপ করে কেউ দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, দেখে প্রতিটা প্রশ্নের উত্তর বুঝে নিয়ে তারপরে খাতায় প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে লিখে ফেলবে। আমরা শুরু করছি। আমাদের প্রথম প্রশ্নটা সত্য মিথ্যা বিচার করতে দিয়েছে। আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর সমান নয়, কথাটা কিন্তু সত্য। দেখো, এখানে সত্য মিথ্যা লিখতে দিয়েছে, তাহলে আমার সত্য লিখলেই কিন্তু উত্তরটা হয়ে যায়। কিন্তু কেন সত্য আমি সেই ব্যাখ্যাটা দিয়েছি, তোমাদের এটা ব্যাখ্যাটা না দিলেও চলবে, কিন্তু এটা যদি প্রশ্ন আকারে দেয়া থাকতো তাহলে তার উত্তর কীরকমভাবে লিখতে হয় সেই উত্তরটাই আমি লিখে দিয়েছি। যদি প্রশ্ন থাকতো এটা যে আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও ভর কেন সমান নয়, তখন কিন্তু এই উত্তরটা এইভাবে লিখতে হবে। কেন? তার কারণ আমরা জানি ভর সংখ্যা মানে কি, কোনো পরমাণুর ভর সংখ্যা বলতে আমরা ওই পরমাণুর প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফলকে বুঝি, তাই তো? কিন্তু পরমাণুর ভর কথাটার অর্থ কি? অর্থাৎ কোনো মৌলের একটা পরমাণুর ভর বলতে আমরা কি বুঝি? মৌলের পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরকে যদি এক পারমাণবিক ভর একক দ্বারা গুণ করি, অর্থাৎ 1 অ্যাটমিক মাস ইউনিট বা 1 AMU দ্বারা গুণ করি, তাহলে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকেই আমরা বলছি একটি পরমাণুর ভর। এই অ্যাটমিক মাস ইউনিটকে এখন আবার শুধু ইউ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ ইউনিফাইড মাস এটা দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ 1 AMUকে এখন 1 ইউ দ্বারা প্রকাশ করা হচ্ছে। তাই আইসোবারগুলোর ভর সংখ্যা সমান হলেও তাদের প্রকৃত ভরের মান কিন্তু আলাদা হয়। চলো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি। যেমন দেখো, আর্গন 1840, ক্যালসিয়াম 2040। দেখো, এদের প্রত্যেকের প্রোটন সংখ্যা আলাদা। আর্গনের প্রোটন সংখ্যা কত? 18, ক্যালসিয়ামের প্রোটন সংখ্যা 20। পারমাণবিক সংখ্যা দুজনের আলাদা, কিন্তু দেখো এদের ভর সংখ্যা সমান। আর্গনেরও ভর সংখ্যা 40, ক্যালসিয়ামেরও ভর সংখ্যা 40। তাহলে এরা পরস্পরের কি? আইসোবার। এদের উভয়েরই ভর সংখ্যা 40। কিন্তু আর্গন পরমাণুর প্রকৃত ভর কত? আর্গন পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 39.944। তাহলে একে আমাদের 1 AMU দ্বারা গুণ করতে হবে। 1 অ্যাটমিক মাস ইউনিট সমান কত গ্রাম? 1.6603 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তাহলে গুণ করলে গুণফল কত পাচ্ছি আমরা? দেখো, 66.319 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। যেখানে ক্যালসিয়ামের প্রকৃত ভর আমরা কত পাবো? ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40.08, তাকে আমরা 1 AMU অর্থাৎ 1.6603 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম দ্বারা গুণ করব। সেই গুণফল কত পাবো? 66.544 ইন্টু 10 টু দি পাওয়ার -24 গ্রাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি ভরের সামান্য পার্থক্য আমরা দেখা যাচ্ছে। তাহলে উভয়ের ভর সংখ্যা সমান হলেও ভর কিন্তু এদের সমান নয়। আমার দ্বিতীয় প্রশ্নটা ছিল, ওজন বাক্সের বাটখারাগুলোর ভর 5:2:2:1 এই অনুপাতে রাখার কারণ কি? আমরা সবসময় বাটখারাগুলো দেখেছি হয় 500, না হলে 50, হয় 200, না হলে 20, হয় 5 কেজির বাটখারা, না হলে 2 কেজির বাটখারা, বা 100, না হলে 10 গ্রাম, বা না হলে 1 কেজি। এই ধরনের বাটখারা আমরা দেখতে পাই। কখনো 300 বা 400 বা 30 বা 40 এই ধরনের বাটখারা কিন্তু আমরা দেখি না। তো ওজন বাক্সের বাটখারাগুলোর ভর এই অনুপাতে রাখার কারণ কি? কারণ এর ফলে আমরা সবচেয়ে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম পর্যন্ত যে কোনো মানের ভর পরিমাপ করতে পারি। বোঝা গেল? তাহলে আমরা সবথেকে কম সংখ্যক বাটখারা ব্যবহার করে 10 মিলিগ্রাম থেকে 211.10 গ্রাম এই ভেরিয়েশনের যে কোনো মানের ভর
আমরা পরিমাপ করতে পারবো। 3 নম্বর প্রশ্ন, বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না কেন? আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র পড়েছি, তাই তো, যে প্রত্যেকটি ক্রিয়ারই একটি সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে। সেই নীতিটা এখানে কাজে লাগে। অ্যাকচুয়ালি এরোপ্লেন যখন ওড়ে, সেই ওড়ার সময় তার ডানা বা ব্লেড দিয়ে সে ব্লেডের নিচে যে বায়ু আছে, বায়ুতে বল প্রয়োগ করে। ফলে বায়ু এরোপ্লেনের ব্লেডের ওপর সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া বল প্রয়োগ করে। এই প্রতিক্রিয়া বলের জন্য এরোপ্লেন বায়ুতে উড়তে পারে বা বায়ুতে ভেসে থাকতে পারে। কিন্তু বায়ুশূন্য স্থানে এরোপ্লেন এইরকম প্রয়োজনীয় প্রতিক্রিয়া বল পায় না। বায়ুশূন্য স্থানে বায়ু নেই, তার ফলে বায়ু কি করে না, ব্লেডের উপর বল প্রয়োগ করতে পারে না, অর্থাৎ এরোপ্লেন যেটা তার দরকার প্রতিক্রিয়া বল, সেই প্রতিক্রিয়া বলটা পায় না। ফলে বায়ুশূন্য স্থানে এরোপ্লেন উড়তে পারে না। আমার শেষ যে প্রশ্নটা দেয়া ছিল যে রাদারফোর্ড পরীক্ষা থেকে কিভাবে তিনি এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। বিজ্ঞানী রাদারফোর্ড যে পরীক্ষাটা করেছিলেন, সেই পরীক্ষায় তিনি কি করেছিলেন? সেই পরীক্ষায় তিনি কি নিয়েছিলেন? দেখো, 0.0004 মিলিমিটার পাতলা বেদ বিশিষ্ট একটা সোনার পাত নিয়েছিলেন এবং একটা তেজস্ক্রিয় আইসোটোপ বিসমাথ নিয়েছিলেন। তা থেকে যে আলফা রশ্মি, উচ্চ গতিসম্পন্ন আলফা রশ্মিটা নির্গত হয়, সেটা তিনি সোনার পাতের ওপর চালনা করেছিলেন। এই পাতটার পিছনে তিনি একটি জিঙ্ক সালফাইডের প্রলেপ দেয়া পর্দা রেখেছিলেন আর পুরো পরীক্ষা ব্যবস্থাটিকে তিনি আবদ্ধ বায়ুশূন্য পাত্রে রাখেন। এরপর তিনি পরীক্ষা করে তিনি কি পর্যবেক্ষণ করলেন? তিনি পর্যবেক্ষণ করলেন যে বেশিরভাগ আলফা কণা, প্রায় 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সরল রেখায় চলে গিয়ে পর্দার উপর পড়ছে। তিনি এই পর্যবেক্ষণ থেকে এই সিদ্ধান্তে এলেন যে যেহেতু অধিকাংশ আলফা কণা কোনো রকম কোনো বিক্ষেপ না দেখিয়ে বা কোনো দিকে বিক্ষিপ্ত না হয়ে সোজা বেরিয়ে আসছে, তাই পরমাণু কি নয়, নিরেট নয়। নিরেট হলে তো তাহলে ধাক্কা খেত, তাহলে কোনো রকম বিক্ষেপ দেখা যেত। যেহেতু কোনো দিকে বিক্ষিপ্ত হচ্ছে না আলফা রশ্মিগুলো, তাই তিনি এই সিদ্ধান্তে এলেন যে পরমাণুগুলো নিরেট নয়, বরং পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। তাহলে আশা করি তোমরা তোমাদের প্রত্যেকটা প্রশ্নের যথোপযুক্ত উত্তর পেয়েছো। তোমরা ভালো লাগলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আমি পার্ট 1-এর লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিচ্ছি। তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 1, পার্ট 3 এগুলো সব আপলোড করা হয়েছে। তাহলে পার্ট 1-এর ভিডিওর লিঙ্কটা আমি এই পার্ট 2-এর ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকেও পার্ট 1-এর ভিডিওটা দেখে নিতে পারো। আর ম্যাথামেটিক্সের যদি মডেল অ্যাক্টিভিটি টাস্কের উত্তর লাগে, জানতে চাও, তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে আমার ম্যাথামেটিক্সের উত্তর জানতে চাই আমরা। তাহলে আমি তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের ম্যাথামেটিক্সের উত্তর করে ভিডিওটা আপলোড করব। থ্যাংক ইউ।